সমাজের আর পাঁচজন মানুষের থেকে একটু আলাদা। কারোর বাড়িতে বাচ্চা হোক কিংবা বিয়ে, সেখানে তাদের উজ্জ্বল উপস্থিতি দেখে অভ্যস্ত আমাদের সভ্য সমাজের মানুষেরা। কিন্তু এই মানুষগুলো হয়তো সেই কাজের সঙ্গে যুক্ত বা এমন তারা কাজ করে থাকেন, কিন্তু তাদের মনের কোণে কোথাও যেন সুপ্ত ভাবনা ছিল সমাজের সেই সমস্ত মানুষদের কথা ভেবে কিছু করার। আর তাদের সেই ভাবনা এবং ইচ্ছে শক্তি মিলে যা তৈরি হলো, এবং সেই তৈরি দেখতেই আজ উত্তরবঙ্গ সংবাদ অনলাইন পৌঁছে গিয়েছে মাথাভাঙা ১ নম্বর ব্লকের বৈরাগীহাট বাজারের ঠিক পাশে জীবনগাড়ি ফেরিওয়ালা অনাথ ভক্ত সেবাশ্রমে। তাদের সঙ্গে আমরা আপনাদের আলাপ করাবো, পরিচয় করাবো, এবং তাদের সেই মহৎ কাজ, যেই কাজের জন্য বহু মানুষ এখানে ছুটে আসেন, সেই মহৎ কাজের উদ্দেশ্যই বা কী, কীভাবে শুরু হয়েছিল, সবটাই জানাবো আপনাদেরকে। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন জীবনগাড়ি ফেরিওয়ালার প্রতিটি কোণ। দুই স্বপ্নের ফেরিওয়ালাকে পাশে নিয়ে এই মুহূর্তে আমি বসে গেছি একেবারে আশ্রমের ভেতরে। স্বপ্নের ফেরিওয়ালা না বলে আর কি বলি বলুন তো? স্বপ্ন তো তারা ফেরি করেন, এবং তাদের সেই স্বপ্নের মাধ্যমে সেই স্বপ্ন দেখেন অগণিত মানুষ। আমার ঠিক বাঁ পাশে রয়েছেন পিঙ্কিদি, আর ডান পাশে রয়েছেন মিঠুদি। দুজনের সঙ্গে আপনাদেরকে শুরুতেই আলাপ করাই, তারপরে না হয় শুনি ওনাদের এই মহৎ কাজের পেছনে ঠিক কোন কোন কারণ রয়েছে। পিঙ্কিদির স্বাগত জানাই উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে, এবং মিঠুদি তোমাকেও স্বাগত জানাই। পিঙ্কিদিকে দিয়ে শুরু করি। স্বপ্নের তো ফেরিওয়ালা কিভাবে শুরু হলো বলো? নমস্কার, আমি বলছি পিঙ্কি বর্মন। আমাদের আশ্রমের নাম হচ্ছে জীবনগাড়ি ফেরিওয়ালা অনাথ ভক্ত সেবা আশ্রম। তো অবশ্যই বুঝতে পারছেন আমাদের যে কথা বলার যে ভয়েসটা, আমরা কোন জাতির লোক, তো এটা অবশ্যই বুঝতে পারছেন। তো ধন্যবাদ জানাচ্ছি উত্তরবঙ্গ সংবাদকে। তো সত্যি আমরা যেটা বলে তৃতীয় লিঙ্গের মানুষ আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতের মানুষ, আমরা কিন্তু পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের বিশেষ করে মানুষরা। তো আমরা চাইছি কি আমাদের কাজ খালি মানুষের কাছে ওই চেয়ে খাওয়া না, আমরাও চাইছি সমাজের সঙ্গে কিছু কাজ করার। যেরকম হচ্ছে আমরা যেমন মানুষের কাছে যখন পয়সা চাইতে যাই কি ভিক্ষা চাইতে যাই, মানুষ আমাদের দেখে অনেক তাচ্ছিল্য করেন। আজ যদি সমাজে আমাদের মেনে নিত, সমাজে যদি আমাদের ভালো করে বাঁচতে দিত, তাহলে আজকে আমরা সমাজেই থাকতাম। আজকে আমরা সমাজ থেকে বাইরে হওয়ার কারণ এটা সমাজের জন্য। আমরা যখন ছোট ছিলাম তখন একভাবে মানুষ হয়েছি, যখন আমাদের 10 থেকে 12 বছর বয়স হয়েছে তখন আর একভাবে মানুষ হয়েছি, যখন 16, 17, 18 বছর বয়স হয়েছে তখন আমরা না পেয়েছি বাড়ির থেকে ভালোবাসা, না পাড়া প্রতিবেশীর ভালোবাসা, আমরা কোনোটা জায়গাও আমরা ভালোবাসা পাইনি। তাও আমরা নিজের দুঃখ, নিজের বেদনা নিজের কাছে রেখে আমরা চেয়ে খাবার পরেও আমরা যে টাকা পয়সা আমাদের জীবনে উপার্জন করি, আমাদের জীবন জীবিকার জন্য যেটা লাগে সেটা আমরা লাগিয়ে নেই, আর যেটা বেঁচে যায় সেটা আমরা সমাজের কাজ করি। এভাবে আমরা 2014 সাল থেকে এই জীবনগাড়ি ফেরিওয়ালার কাজ করে যাই। তখন আমাদের আশ্রমটা কিন্তু হয়নি, তখন চিন্তা ভাবনাটা আর একটা ছিল। আমরা যা কাজ করেছি কিছু সাধারণ মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। হয়তো কারো মেয়ের বিয়ে হচ্ছে না, কি কারো অসুখ হয়ে গেল, আমরা তার পাশে দাঁড়িয়ে কাজ করছি। এভাবে যখন করোনা মহামারী আসলো তখন কিন্তু আমরা আরও বুঝতে পারলাম, বলে আমাদের জন্য আরও ভয়াবহ দিন আছে। কেন? সাধারণ পাবলিককে কোনো না কোনোভাবে মানুষের সহযোগিতা কিন্তু করছিলেন। আমাদের এই বিহন্নলা মাদের কিন্তু কেউ সহযোগিতা করেনি, পাশেও দাঁড়ায়নি, এবং সরকারও দাঁড়ায়নি। সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া, বলে যাই হোক আমাদের দেশ যেহেতু আগে, আর সরকার আমাদের অনুমতি দিয়েছে আমরা ভোট দিতে পারি, আমাদের আধার কার্ড, রেশন কার্ড সব যেহেতু আছে, তা আমরা নিজের মতন আমরা বাঁচব। ওই সেখান থেকে
এই করোনা মহামারী থেকে আমরা আলাদা সৃষ্টি করলাম, বলে না আমরা এখন নিজের জন্য কিছু করব। তা নিজের জন্য করতে গিয়ে তা দেখো আজকে আমরা একা, আমার মতন আরও আমার 20 জন আছে, আমরা কিন্তু একা। তা আমরা চাইছি কি এই ঘর বাড়ি আমরা একটা আশ্রম করি। তা আমাদের মতন আমরা তো আমরা তো জন্মগত থাকি আমরা অনাথ। আমরা কিন্তু একটা যদি ধরা যায় ভালো ভাষায়, তাহলে আমরা জন্মগত হিসেবে কিন্তু আমরা বৈষ্ণব, আর এক হিসেবে যদি ধরা যায় তাহলে আমরা ওই পিছিয়ে পড়া অনাথ শিশুর থেকেই বেশি শিশু। আজকে একটা অনাথ শিশু যদি হয় কারো বাড়িতে, কেউ কিন্তু লাখ লাখ টাকা দিয়ে ডোনেট নেয়। আমাদের বিহনলা মাদের কিন্তু কেউ ডোনেট নিতে চায় না, মানে দত্তক নিতে চায় না, মানে টাকা পয়সা দেওয়া হয় না। যাদের বাচ্চা নেই দত্তক নেয়, কারো কাছ থেকে হয়তো 5 লাখ 10 লাখ টাকা দিয়ে কিন্তু দত্তক নেয়। আমার যে বিহনলা মায়েদের কিন্তু আজ অবধি আমি কারো দেখিনি বলে একটা দত্তক নিয়েছে। তো সেটা আমাদের খুব দুঃখের বিষয়। তা যাই হোক, যেভাবে আমরা হয় না, আমরা কিন্তু বেঁচে থাকি। আমাদের এই কারণে বেঁচে থাকতে হবে। এখন আমরা কিছু মানুষকে, কিছু মাকে, যেই মায়ের জাত আমাদের ছি দূর করেছে, আমরা এখন সেই মাদের থাকা খাওয়ার জায়গা করে দিতে চাই আর কি। আমাদের আশ্রমে আমাদের এইরকম মাদের জায়গা করে দিতে চাই যে মাগুলার পরিচয়হীন, কি পরিচয় থেকেও নেই। কত মায়েরা রাস্তা পথে ঘোরে, কত কিছু বাবাও কিন্তু ঘোরে, হয়তো কোথায় খাবে, কোথায় থাকবে, কোথায় শুবে, কিছু কিন্তু নেই। তা আমরা তো বিভিন্ন জায়গায় বসবাস করি, আমরা যদি দেখতে পাই তাহলে ওদের এনে আমরা কিন্তু পরিষেবা দেওয়ার চেষ্টা করি, কি দুবেলা দুমুঠো ভাত দেওয়ার চেষ্টা করি। আমরা যেভাবে খাই সেইভাবে ওদেরও রাখি। মানে আমার দুপাশে যেই দুজন বসে রয়েছেন, এবং দুজনকে তো পেয়েছি, বাকি তাদের সঙ্গে আরও অনেকেই রয়েছেন, তারা কিন্তু তাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নেন না। তারা তাদেরকে নিয়ে আসেন এই আশ্রমে, মূলত এই লক্ষ্যেই তারা এই আশ্রম শুরু করেছে। ঠিক বললাম তো? হ্যাঁ, একদমই। তবে দিদি, আমি তোমার সঙ্গে কথা বলবো, তবে মিঠুদির সঙ্গে আমি একটু কথা বলি। মিঠুদিকে আসার পর থেকে দেখছি একেবারে একগাল হাসি নিয়ে খুব সুন্দর এখানে সবটা ম্যানেজ করছে। তুমি এখানে কি করো বলো? নমস্কার। প্রথমে আমি সবাইকে নমস্কার বলছি। এই যে আমাদের আশ্রমের নাম হচ্ছে জীবনগাড়ি ফেরিওয়ালা অনাথ ভক্ত সেবা আশ্রম। আমি এই আশ্রমেই সভাপতি। আমার মা যে আছে গুরুমা পিঙ্কি বর্মন, উনি আর আমি দুজনেই মিলেই এই আশ্রমে আমরা আসি। আমাদের সঙ্গে আবার আছে 20 জন। ঠিক আছে? তো এই আশ্রমের আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে আমরা তো ছোটোবেলা থেকেই কীরকম করে মানুষ হয়েছি সবাই জানে যে আমরা তৃতীয় লিঙ্গের মানুষ। একটা কোনো গ্রামে কিংবা শহরে জন্ম নিলে তাদের কীরকম ব্যবহার, কী দিক দিয়ে চলতে হয়, তো তার দিক দিয়ে আমরা সেটা কখনো ভাবিনি। বলে না, আমরা তো মানুষ, আমরা মানুষ হয়ে আমরা মানুষের যদি কর্ম করতে না পারি তাহলে এই মানুষ জন্ম নিয়ে আমাদের কি লাভ হবে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম, বলে না, একটা বৃদ্ধাশ্রম করব। এই যে কত জায়গায় মানে আমরা অনেক জায়গায় যাই, কাজে কর্মে গিয়ে দেখি কত মানুষ রাস্তায় ঘাটে খেতে পায় না। ওদের দেখলেই কেমন জানি আমাদের চোখের জল বাইর হয়ে যায়, খুব মায়া লাগে। খেতে পায় না, শরীরে কাপড় নেই, বস্ত্র নেই, হয়তো ওদের কেউ নেই দেখার মতন। তো এই মনে করো বাড়িতে এসেই এই রকমই একটা সিদ্ধান্ত নিয়েই বলে না, ওদের যেহেতু দেখার মতন কেউ নেই, আমরা একটা আশ্রম তৈরি করলে আমাদের খুব ভালো হবে। তাহলে ওদের সবসময়ের জন্য আমরা পরিষেবা দিতে পারবো, ওদের পাশে থাকতে পারবো। আমাদের পাশে তো কোনো দিন ছিল না, কিন্তু আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করব। আমার ইচ্ছা, এখন জানি না করতে পারবে কি না পারবো, আমার এটাই ইচ্ছা আছে পরবর্তীতে আমরা একটা স্কুল করব, বাচ্চাদের স্কুল। এই স্কুলের মধ্যে যাতে আমাদের বিহনলা মায়েরা যারা ছোট ছোট আছে তারা পড়াশোনা করবে, আবার অন্য বাচ্চা কাচ্চারা যদি কেউ দেয় সেও পড়াশোনা করবে। পড়াশোনা করলে হবে কি জানেন, আমাদের হয়তো ওই আজকে আমরা সবার কাছেই ভিক্ষে চাই। আচ্ছা, ভিক্ষে চেয়ে কি এটা সারা জীবন একটা মানুষের চলতে পারে? এটা আমার ভালো লাগে না। আমরা তো
এখন আমরা কিছু বুঝতে পারি। এই জিনিসগুলো সারা জীবন চলতে পারে না, ভিক্ষায় জীবন যার, এটা হতে পারে না। তো আমরা চাইছি যেহেতু আমাদের কাগজ কলমে যেহেতু আমাদের সরকারি পারমিশন হয়েছে, তা আমরা চাই আমাদের বিহন্নলা মায়েরা পড়াশোনা করে সে বড় জায়গায় পৌঁছে, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এই ভাবনাটা আমাদের আছে ভাবনা, জানি না অনেক আমাদের ইচ্ছা আছে, করতে পারবো কি করবে পারবো না। তবে আমাদের জায়গা কেনা হয়ে গেছে, সেটা মাথাভাঙাতেই। এইখানেই আমরা 3 বিঘা জায়গা কিনেছি। এই জায়গার মধ্যে 1 বিঘা জায়গার মধ্যে একটা স্কুল করব, খালি পড়াশোনার জন্যে। আর বৃদ্ধা মায়েরা একটা বিল্ডিংয়ে থাকবে, আর আমাদের প্রার্থনা করার জন্য একটা বিষ্ণু মন্দির হবে। দুর্গাপুজো হয়তো? হ্যাঁ, দুর্গাপূজা করি। আজকাল ক্লাবে মাঠে দুর্গাপূজা হচ্ছে, এটাও কিন্তু সবার সহযোগিতা, ওনারাও কিন্তু সবার সহযোগিতাই করে। কিন্তু তাহলে আমরা তো মানুষের কাছে সহযোগিতা চাইলে পাবো, তাহলে আমরা কেন দুর্গাপূজা করতে পারবো না? আমরা অনেক সাহায্য সহযোগিতা করে থাকি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই। ঘটনা যেমন কোনো গরিব মেয়ের বিয়ে দিতে পারছে না, আমরা তাকে সহযোগিতা করি, যতটুকু আমাদের সামর্থ্য হয় করি। কোনো ছেলে পড়াশোনা করতে পারছে না, আমাদের যতটুকু সামর্থ্য হয় ততটুকু করি। আমাদের এই ব্যাপারটা শুনে, এই ব্যাপারটা জেনে মানুষে যদি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে আমাদের পক্ষে আরও অনেক ভালো। কথা বলার একটু চেষ্টা করব, যদি তারা অনুমতি দেন, সেই সমস্ত বয়স্ক মানুষগুলোর সঙ্গে যারা এখানে একেবারে সুস্থ স্বাভাবিকভাবে রয়েছেন, তাদের সঙ্গে খুব সংক্ষেপে আপনাদেরকে পরিচয় করানোর চেষ্টা করব। কাজের সূত্রে জীবনে অনেক জায়গাতে গিয়েছি, কিন্তু আজ মাথাভাঙার এই আশ্রমে এসে গর্বে সত্যি বুকটা ভরে যাচ্ছে। এমন একটি ফ্রেম এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি, এবং যেই মানুষটির সঙ্গে পাশে বসে রয়েছি, সেই মানুষটি হয়তো আমার কেউ নয় বা আপনাদের চেনা পরিচিতদের মধ্যেও কেউ নয়, কিন্তু এই মানুষগুলোর সঙ্গে কথা বলাটা, সময় কাটানোটাও জীবনে যেন একটা বড় প্রাপ্তি হয়ে দাঁড়ায়। তিনি কে? শুরুতে একটু আগে আপনাদেরকে বললাম না যে আমি কথা বলার চেষ্টা করব সেই সমস্ত মানুষদের সঙ্গে যাদেরকে দিদিরা পরম যত্নে রেখেছেন, তাদের মধ্যেই একজন। তোমার নাম? আমার নাম আরতি বর্মন। তুমি কতদিন থেকে আছো এখানে? বহু বছর থাকি। দিদিদের সাথে দেখা হলো কিভাবে? কোন দিদি? যে দিদিরা তোমাকে এখানে রেখেছে, সেই দিদিদের সাথে কিভাবে দেখা হলো, মানে আসলে কিভাবে এই আশ্রমে? ও, আমার একজনে দেখাইছিল, আচ্ছা। একটা পুরুষ হ্যাঁ। আমাদের ওখানে, ও আনছিল, আমি ওদের সঙ্গে কথা বলে চলে গেছি। কেমন লাগে এখানে বলো? এখানে ভালোই লাগেছে, বাড়ির মতনই লাগে। বাড়ির লোকের সঙ্গে কি যোগাযোগ আছে এখনো নাকি নেই? নাই, কেউ নাই তো। কেউ নেই? না। বাড়ি কোথায় ছিল তোমার? বাড়ি আমার জমির ডাঙ্গা। আচ্ছা, সেই বাড়িতে কেউ নেই? আছে, হ্যাঁ। বলছে তোর পেটের ভাত যেতে মিলে ওখানে যা, আমি তোকে ভাত দিতে পারবো না। এতদিন থেকে যেখানে আছো, এখন অবধি খোঁজ খবর কিচ্ছু করে না বাড়ির লোকেরা? না, কি করবে? কষ্ট হয় বাড়ির লোকদের জন্য? না হয়, মুছে দিছি আমি। মুছে দিয়েছো? পেছনে মায়ের মূর্তি, মানে মা দুর্গার সেই মূর্তি, যে মূর্তির কথা আমি খানিকক্ষণ আগে আপনাদেরকে বললাম। মা দুর্গার মূর্তি পেছনে, আর আমার ঠিক ডান দিকে বাদিকে পিঙ্কিদি, মিঠুদি, তারাও তো মায়েরই একটি রূপ। তাদের সঙ্গে নিয়ে একেবারে আশ্রমের একটি কোণে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। যদিও এখানে তারা খুব সুন্দরভাবে দুর্গাপুজো করেন, প্রচুর মানুষের সমাগম হয়। এতক্ষণ ধরে আশ্রমের প্রতিটি কোণ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম, কথা বললাম সেই সমস্ত মানুষদের সঙ্গে যাদের কথা হয়তো কখনো শোনা হয়েই ওঠে না। তাই বলছি কি, কত জায়গায় তো বেড়াতে যান, কত মানুষের সঙ্গে আলাপ করেন, কত টাকা খরচ করে অনেক ভালো ভালো জায়গাতে ঘুরে আসেন। একদিন সময় করে চলে আসুন না মাথাভাঙা 1 নম্বর ব্লকের বৈরাগীহাট বাজারের ঠিক পাশের এই আশ্রমে। আমার মনে হয় আপনাদের মন কিন্তু নিমেষে ভালো হয়ে যাবে, কারণ এমন মুহূর্ত জীবনে থেকে যাওয়াটা হয়তো খুব জরুরি। আর মনের মণিকোঠায় যাতে সেই মুহূর্তগুলো থেকে যায়, তাই জন্যই কিন্তু আমি অনুরোধ করব, এবং এই দিদিরাও মনে হয় সে কথাই আপনাদেরকে বলবেন, যে একবার সময় পেলে ঢু দিয়ে যান ঠিক এখানে। ওনারা ভালো থাকুক, ওনাদের সেই উদ্দেশ্য সফল হোক, যে উদ্দেশ্যের কথা তারা এতক্ষণ ধরে বললেন, এবং ভালো থাকুক সেই সমস্ত মানুষগুলো যাদের বাড়ির লোকেরা হয়তো বিগত 1 বছরে একবারও খবর নিয়েছে কিনা ভেবে তাদের বলতে হচ্ছে। তাদের মহৎ উদ্দেশ্য সফল হোক এই কামনা করছি। এবং দিদিরা একদম শেষ মুহূর্তে কি বলবে একটু যদি দর্শকদের? হ্যাঁ, সব দর্শককে বলছি, সত্যি আসুন, আমাদের এই জীবনগাড়ি ফেরিওয়ালা একবার হয়তো দর্শন করে যান। আসলে বিশেষ করে কি হবে, আমাদের ভালো লাগবে। আমরা চাইছি কি আসুক,
যত দর্শক আছে আমাদের এই আচরণটা দেখে যাক, তাহলে ওদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তুমি কি বলবে? আমি বলছি আমাদের আশ্রমে আসুক সবাই, এসে ঘুরে যাক, দেখা যাক কেমন লাগছে, আমরা এত সুন্দর করে গঠন করেছি কি না। তারা তো মনে করো দেখে কি বলবে, না দেখলে কেউ কিছু বলা যায় না শোনা যায়, আসলেই দেখলেই নিজের চোখে বিশ্বাস করবে, তবেই দেখবে। নমস্কার। তাহলে আসুন, সময় নষ্ট না করে একবার ঢু দিয়ে যান মাথাভাঙা 1 নম্বর ব্লকের বৈরাগীহাট বাজারের ঠিক পাশে জীবন গাড়ি ফেরিওয়ালাতে।